প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চতুর্থ ক্লাস, তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা এই বিষয়টি নিয়ে আমরা আলাপ করেছি। ইতিমধ্যে তোমরা যে জিনিসগুলো জেনেছ, আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব জড়তা ও জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ কি। আমরা জড়তা পড়ে আসছি, তো আজকে আমরা জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ দুটো সম্পর্কে আলাপ করব। জড়তার ভ্রামক সংক্রান্ত দুইটা উপপাদ্য আছে, এই উপপাদ্য দুইটা সম্পর্কে আমরা আজকে বলবো। সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব অক্ষ উপপাদ্য, দুটি উপপাদ্য আমরা সম্পর্কে জানবো এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আসি জড়তার ভ্রামক। কোনো ঘূর্ণনরত বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তনকে বাধা দেওয়ার প্রয়াসই জড়তার ভ্রামক। দেখো, আমরা জড়তা সম্পর্কে জানি যে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, সেটি যদি গতিশীল অবস্থায় থাকে গতিশীল অবস্থায় থাকতে চায়, এবং যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেই স্থির অবস্থায় থাকতে চায়। এই ধর্মটা হচ্ছে জড়তা। আর জড়তার ভ্রামক হচ্ছে যদি ঘূর্ণায়নরত কোনো বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক হয়, এটা হচ্ছে ঘূর্ণায়নরত বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তনকে বাধা দেওয়ার যে প্রয়াস। অর্থাৎ ঘূর্ণায়নরত বস্তুর সে ঘুরতে থাকবে, তো সেই ঘূর্ণন গতিটাকে বাধা দেওয়ার যে প্রয়াস, অর্থাৎ ঘূর্ণন গতি হ্রাস করলে সেটা গতি হ্রাস করার পরিবর্তনকে বাধা দিবে। যে গতি পরিবর্তনের যে বাধা, সেই বাধাটাই হচ্ছে জড়তার ভ্রামক। এটা গাণিতিক একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে কোনো কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে কণার দূরত্বের বর্গের গুণফলকে উক্ত কণার জড়তার ভ্রামক বলে। তোমরা এই সংজ্ঞাটাও ব্যবহার করতে পারো যে কোনো কণার ভর, যে বস্তুটা ঘুরছে তার কণার ভর, তার সেই বস্তু কণার ভর বা বস্তুর ভর, টোটাল ভর দিয়েও করা যায়। এবং ঘূর্ণন অক্ষ থেকে কণার দূরত্বের বর্গের গুণফলকে, এবং ঘূর্ণন অক্ষ থেকে যে অক্ষের সাপেক্ষে সে ঘুরছে সেই অক্ষ থেকে কণার যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের গুণফলকে জড়তার ভ্রামক বলে। মনে করি ঘূর্ণনরত কোনো কণার ভর এম, কোনো একটা কণা মনে করি ঘুরছে, তার ভর হচ্ছে এম এবং ঘূর্ণন অক্ষ থেকে কণার দূরত্ব আর। ঘূর্ণন অক্ষ থেকে সেই কণাটির দূরত্ব আর, তাহলে জড়তার ভ্রামক আই সমান সমান এম আর স্কয়ার। ঘূর্ণনরত কোনো কণার ভর, এই যে বলা আছে কোনো কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে কণার দূরত্বের বর্গের গুণফল, এই যে দূরত্ব হচ্ছে আর, আর এর বর্গের গুণফল, এটা হচ্ছে জড়তার ভ্রামক। আর যদি একটা বস্তুতে অনেকগুলো কণা থাকে তাহলে এখানে সামেশন অর্থাৎ যোগফল বসবে, যে সবগুলো কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বের বর্গের গুণফলের যোগফল হবে। সবগুলোর যোগ করলে পর আমরা টোটাল জড়তার ভ্রামক পাবো। জড়তার ভ্রামক কিভাবে বের করে তার একটা রাশিমালা আমরা দেখব এবার। মনে করি একটি দৃঢ় বস্তু কোনো অক্ষের সাপেক্ষে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। একটা দৃঢ় বস্তু বিবেচনা করলাম। দৃঢ় বস্তু যে কোনো আকার বা আকৃতির হতে পারে, যেরকম হোক, যে কোনো একটা বস্তুকে আমরা নিলাম। এই বস্তুটা একটা অক্ষের সাপেক্ষে, একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে এটা ঘূর্ণন গতিতে আছে, অর্থাৎ ওমেগা সমকৌণিক বেগে। তার কৌণিক বেগ হচ্ছে ওমেগা। আমরা জানি যে রৈখিক বেগ এবং কৌণিক বেগ দুই প্রকারের বেগ আছে। ঘূর্ণন গতির ক্ষেত্রে বেগটা হচ্ছে কৌণিক বেগ ওমেগা, ডি থিটা বাই ডিটি, অর্থাৎ কৌণিক বেগের কৌণিক সরণের পরিবর্তনের হারই হচ্ছে কৌণিক বেগ। তাহলে এটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে। বস্তুটিতে এন সংখ্যক কণা আছে, অর্থাৎ এই বস্তুটিতে কতগুলো কণা আছে আমরা জানি না, ধরে নিলাম এন সংখ্যক কণা আছে। এন মানে যে কোনো সংখ্যক কণা যাদের ভর যথাক্রমে, আমরা ধরে নিলাম যে এই বস্তুটিতে যতগুলো কণা আছে সেই কণাদের ভর কেমন, M1 M2 M3, অর্থাৎ প্রথম কণার ভর হচ্ছে M1, দ্বিতীয় কণার ভর M2, তৃতীয় কণার ভর M3, এরকম ডট 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 Mn, অর্থাৎ এন সংখ্যক কণা আছে, সেই এন সংখ্যক কণার ভর হচ্ছে Mn। ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব, এই ঘূর্ণন অক্ষ, এই যে অক্ষ, এই অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব, অর্থাৎ M1 ভরের কণা মনে করলাম যে এই অবস্থানে আছে, M1 ভরের কণা, তার দূরত্ব ধরে নিলাম R1। M2 ভরের কণা আছে অনেক দূরে, মনে করলাম এখানে আছে, তার দূরত্ব হচ্ছে R2। M3 কণা এখানে আছে, তার দূরত্ব R3। অর্থাৎ
এরকম এন সংখ্যক কণা আছে, এন সংখ্যক কণার যে কোনো দূরত্ব হতে পারে, সেই দূরত্বটা হচ্ছে আর এন, অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে তাদের দূরত্ব R1 R2 R3 Rn। এটা হচ্ছে তাদের দূরত্ব। যে কণাগুলো আমরা ধরে নিব যে এন সংখ্যক কণা কোথায় আছে তাদের দূরত্বটা এরকম ধরে নিলাম। যেহেতু ঘুরছে তাহলে তার একটা রৈখিক বেগ থাকবে। যদি আমরা একটা অক্ষের সাপেক্ষে কোনো বস্তুকে আমরা যদি একটা কণাকে যদি বেঁধে ঘুরাই, অর্থাৎ ঘূর্ণন গতির ক্ষেত্রে সেই বস্তুটার ঘূর্ণন গতি থাকবে এবং তার সাথে একটা রৈখিক বেগ থাকে। অর্থাৎ যদি একটা অক্ষের সাপেক্ষে সুতার সাহায্যে বেঁধে কোনো একটা বলকে যদি আমরা বেঁধে ঘুরাই, তাহলে সুতাটা কেটে দিলে সেই বলটি ছুটে চলে যাবে। কোন দিকে যাবে? তার স্পর্শক বরাবর ছুটে যাবে। স্পর্শক বরাবর যে বেগে ছুটে যায় সেই বেগটা হচ্ছে তার রৈখিক বেগ, অর্থাৎ এর সোজা যে বেগটা, রৈখিক বলতে আমরা সরল রেখা বুঝি, তো সেই রৈখিক বেগটা প্রত্যেকটা কণাকে যদি আমরা আলাদা আলাদাভাবে চিন্তা করি তারও একটা রৈখিক বেগ থাকবে। সেই রৈখিক বেগটা যথাক্রমে ধরে নিলাম V1, আমরা জানি রৈখিক বেগকে V দ্বারা প্রকাশ করা হয়, V1 V2 V3 Vn, অর্থাৎ এই M1 ভরের কণার বেগ হচ্ছে V1, M2 ভরের কণার বেগ V2, M3 কণার বেগ V3, Mn কণার বেগ Vn। n সংখ্যক কণার এভাবে বেগ আমরা ধরে নিলাম। সুতরাং সমগ্র বস্তুটির জড়তার ভ্রামক আমরা সবগুলো বস্তুর জড়তার ভ্রামক আমরা ধরে নিলাম যে I। তাহলে I সমান সমান কত হবে? প্রথম কণার জড়তার ভ্রামক প্লাস দ্বিতীয় কণার জড়তার ভ্রামক প্লাস তৃতীয় কণার জড়তার ভ্রামক, এরকম n তম কণার জড়তার ভ্রামক। অর্থাৎ সবগুলো কণার জড়তার ভ্রামককে যোগ করলে আমরা সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক পেয়ে যাব। টোটাল যে বস্তু আছে সেই বস্তুটার পুরো বস্তুটার আমরা জড়তার ভ্রামক পেয়ে যাব। তাহলে সেটা কি হবে? আমরা প্রথম কণার জড়তার ভ্রামক, আমরা জড়তার ভ্রামকের সংজ্ঞা থেকে আমরা পেয়েছি যে কোনো কণার ভর এবং ঘূর্ণায়ন অক্ষ থেকে ওই কণার দূরত্বের বর্গের গুণফল। তাহলে প্রথম কণার ভর M1, ঘূর্ণায়ন অক্ষ থেকে দূরত্ব R1, তাহলে M1 R1 স্কয়ার প্লাস দ্বিতীয় কণার জড়তার ভ্রামক, তাহলে দ্বিতীয় কণার জড়তার ভ্রামক, দ্বিতীয় কণার ভর M2 এবং দ্বিতীয় কণার ঘূর্ণায়ন অক্ষ থেকে দূরত্ব দেখো R2 আছে, R2 সেই R2-র বর্গ স্কয়ার, তাহলে কি হবে? M2 R2 স্কয়ার প্লাস তৃতীয় কণার ভর, তৃতীয় কণার ঘূর্ণায়ন অক্ষ থেকে দূরত্বের বর্গ এর গুণফল, তাহলে M3 R3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস n তম কণার, এখানে একটা প্লাস হবে, n তম কণার জড়তার ভ্রামক কত হবে? Mn, n তম কণার ভর হচ্ছে Mn এবং n তম কণার দূরত্ব ধরে নিয়েছি আমরা Rn, তাহলে Rn এর বর্গ, তাহলে Mn Rn স্কয়ার। এটা হচ্ছে তাহলে সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক সবগুলোর যোগফল। তাহলে সবগুলোর যোগফলকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? আমরা বলছি যে সব যোগকে আমরা সামেশন দ্বারা প্রকাশ করতে পারি, সামেশন অফ M R স্কয়ার। আমরা যদি এখানে অন্য আর একটা ফর্মুলা ব্যবহার করা যায়, তোমরা দিতে পারো যে MI, এখানে আমরা M1 R1 স্কয়ার M2 R2 স্কয়ার, তাহলে আমরা এইখানে একটা সাফিক্স ব্যবহার করতে পারি MI RI স্কয়ার। এখানে আয়ের মান 1 থেকে শুরু হয় n তম পর্যন্ত, সেটাও আমরা দিতে পারি 1 থেকে n পর্যন্ত আয়ের মান। এখানে আই ধরে যদি, তাহলে আমরা প্রথম কণার ক্ষেত্রে কি পাই? আয়ের মান যদি 1 হয় তাহলে M1 R1 স্কয়ার, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? আয়ের মান 2 যদি হয় M2 R2 স্কয়ার। এভাবে আমরা ব্যবহার করতে পারি, অথবা টোটাল সামেশনটা সামেশন অফ MR স্কয়ার এটা ব্যবহার করতে পারি, টোটাল কণার যোগফল। তাহলে এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের রাশিমালা, আই সমান সমান সামেশন অফ এম আর স্কয়ার, অথবা এই সামেশনটা চলে গেলে বড় হাতের এম আর স্কয়ার, সেটাও আমরা ব্যবহার করতে পারি। এবার আসি আমরা চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধটাকে কোনো অক্ষের সাপেক্ষে দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক, ওই বস্তুটিকে একটি বিন্দু ভরের বস্তুতে রূপান্তর করলে তার জড়তার ভ্রামকের সমান হলে ওই অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুর লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। একে সাধারণত কে দ্বারা প্রকাশ করা হয়? অর্থাৎ একটা বস্তু, আমরা যে বস্তুটাকে দেখলাম যে কোনো একটা দৃঢ় বস্তু কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণয়নরত,
ওই দৃঢ় বস্তুটাকে আমরা যদি একটা বিন্দু ভরের বস্তুতে রূপান্তর করি, তাহলে বিন্দু ভরের বস্তুটাকে রূপান্তর করলে ওই অক্ষ থেকে বিন্দু ভরের বস্তুর জড়তার ভ্রামক এবং সমগ্র দৃঢ় বস্তু জড়তার ভ্রামক যদি সমান হয়, অর্থাৎ পূর্বের টাই যদি আমরা চিন্তা করি, আমরা এই যে বস্তুটা চিন্তা করি, এই যে বস্তুটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই টোটাল বস্তুটার একটা জড়তার ভ্রামক আছে। সেই জড়তার ভ্রামকটা কত আমরা ইতিমধ্যে দেখেছি, I সমান সমান সামেশন অফ এম আর স্কয়ার। এইবার এই পুরো বস্তুটাকে আমরা একটা কণায় রূপান্তর করবো, একটা বস্তু কণায় রূপান্তর করব। তাহলে মনে করলাম যে এখানে ছোট্ট একটা কণায় রূপান্তরিত হলো, সেই কণাটার একটাই মাত্র ভর, বড় হাতের এম। তাহলে এই অক্ষ থেকে এই একটা কণা যেটা রূপান্তর করলাম, এই সমগ্র দৃঢ় বস্তুটাকে যে একটা কণায় রূপান্তর করলাম, সেই কণা থেকে এর দূরত্ব ধরে নিলাম আর। তাই যদি হয় তাহলে এম আর স্কয়ার হবে এর টোটাল জড়তার ভ্রামক। এই এম আর স্কয়ার আর সামেশন অফ এম আর স্কয়ার যদি সমান হয়, তাহলে ঘূর্ণায়ন অক্ষ থেকে এই যে দূরত্ব কেন্দ্রীভূত বস্তুটার একটা যে বস্তু কণায় রূপান্তর করলাম, সেই কণার যে দূরত্ব, এই দূরত্বটাকে বলবো আমরা চক্রগতির ব্যাসার্ধ। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, যে কোনো অক্ষের সাপেক্ষে দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক ওই বস্তুটিকে একটি বিন্দু ভরের বস্তুতে রূপান্তর করলে তার জড়তার ভ্রামক সমান হলে, তার জড়তার ভ্রামক সমান হবে, অর্থাৎ বিন্দু ভরের বস্তু জড়তার ভ্রামক আর পূর্বের ওই সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক যদি সমান হয়, তাহলে ওই অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুর লম্ব দূরত্বকে আমরা চক্রগতির ব্যাসার্ধ বলবে। কি দ্বারা সাধারণত প্রকাশ করা হয়? আমরা জানি জড়তার ভ্রামকে কি, I সমান সমান সামেশন অফ এম আর স্কয়ার সমান সমান এই সামেশন অফ এম আর স্কয়ার, সামেশন অফ এম, এই এমটাকে টোটাল ভরটাকে যদি আমরা বড় হাতের এম ধরে নেই, যে ওই কেন্দ্রীভূত বস্তু একটা বস্তু কণায় রূপান্তরিত হয়েছে যার ভর বড় হাতের এম, তাহলে এম আর স্কয়ার, আরটাকে আমরা বললাম কে স্কয়ার। কে কেন বললাম? কেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। আমাদের সেই লম্ব যে দূরত্বটা, সেই দূরত্বটা এখন হয়ে গেছে চক্রগতির ব্যাসার্ধ, কারণ কেন্দ্রীভূত বস্তুর দূরত্বটাই হবে চক্রগতির ব্যাসার্ধ। তাই আমরা এটাকে ধরে নিলাম কে স্কয়ার, এম কে স্কয়ার। এই সামেশন অফ এম আর স্কয়ারকে আর এর জায়গায় কে এবং সামেশন অফ এম এর জায়গায় হচ্ছে বড় হাতের এম বসালাম। তাহলে এখানে এই কে কে বলবো আমরা চক্রগতির ব্যাসার্ধ, অর্থাৎ সেই বস্তু কণাটার যে দূরত্ব ঘূর্ণায়ন অক্ষ থেকে, সেই দূরত্বটা হচ্ছে কে। জড়তার ভ্রামকের দুইটা উপপাদ্য আমরা দেখব। সেই উপপাদ্য দুটো, প্রথমটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। দুইটা উপপাদ্য আছে, এর প্রমাণও আছে, তবে আমরা এখানে শুধুমাত্র উপপাদ্য দুটো একটু দেখব। লম্ব অক্ষ উপপাদ্য: কোনো সমতল পাতের তলে অবস্থিত পরস্পর লম্ব দুটি অক্ষের সাপেক্ষে ওই পাতের জড়তার ভ্রামকদ্বয়ের সমষ্টি ওই দুই অক্ষের ছেদবিন্দু দিয়ে এবং পাতের তলের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমান। আচ্ছা, আমরা একটু বিষয়টা বুঝি। একটা সমতল পাত নিলাম, একটা পাত, যে কোনো একটা সমতল পাত নিলাম। এই সমতল পাতের পরস্পর লম্ব দুইটা অক্ষ নিলাম, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এই দুইটা অক্ষকে কিন্তু এরকম দেখা যাচ্ছে, কিন্তু এই দুইটা পরস্পর লম্বভাবে আমাদের নিতে হবে। এটা কিন্তু লম্ব অক্ষ পরস্পর দুইটা, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। একটা যদি আমরা এই দিকে দেই আর একটা হচ্ছে এই দিকে, মানে লম্ব দিকে দিতে পারি আমরা। একটা পাতের তলে দুইটা অক্ষ পরস্পর লম্ব, তাহলে এই দুইটা অক্ষের সাপেক্ষে ওই পাতটার যে জড়তার ভ্রামক হবে, এই দুইটা লম্ব অক্ষ এক্স এবং ওয়াই, এই দুইটার সাপেক্ষে জড়তার ভ্রামককে আমরা ধরে নিলাম আই এক্স এবং আই ওয়াই। অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে এই সমগ্র পাতটার জড়তার ভ্রামক হচ্ছে আই এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে সমগ্র পাতটির জড়তার ভ্রামক আই ওয়াই। তাহলে এই দুইটি অক্ষের ছেদবিন্দু, ছেদবিন্দু কোনটা? এইটা ছেদবিন্দু। এই ছেদবিন্দু থেকে লম্বভাবে একটা অক্ষ চিন্তা করলাম, সেই অক্ষটা জেড। এই ছেদবিন্দুতে লম্বভাবে অর্থাৎ অবিলম্বভাবে এই এখান থেকে উপর নিচ, এই পাতের উপর এবং নিচ বরাবর একটা অক্ষ চিন্তা করলাম আমরা, জেড অক্ষ। এই জেড অক্ষের সাপেক্ষে এই সমগ্র পাতটির জড়তার ভ্রামক ধরে নিলাম আই জেড। তাহলে এই উপপাদ্য অনুসারে হবে এই লম্ব অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক, সেই জড়তার ভ্রামকটি হবে অপর দুইটি লম্ব অক্ষের
জড়তার ভ্রামকের সমষ্টির সমান, অর্থাৎ আইএক্স প্লাস আইওয়াই, এই দুইটার জড়তার ভ্রামক। আবার একটু লক্ষ্য করে, কোনো সমতল পাতের তলে অবস্থিত পরস্পর লম্ব দুটি অক্ষের সাপেক্ষে, পরস্পর লম্ব দুটি অক্ষ ধরে নিলাম এক্স এবং ওয়াই, অক্ষের সাপেক্ষে ওই পাতের জড়তার ভ্রামক দ্বয়ের সমষ্টি, তাহলে জড়তার ভ্রামক দ্বয়ের সমষ্টি কত? আইএক্স প্লাস আইওয়াই। ওই দুই অক্ষের ছেদ বিন্দু দিয়ে, যে দুই অক্ষের ছেদ বিন্দু হচ্ছে এটা, দুই অক্ষের ছেদ বিন্দু দিয়ে এবং পাতের তলের অবিলম্ব ভাবে, তাহলে এইটা হচ্ছে পাতের তলের অবিলম্ব, অবিলম্ব মানে এর উপরে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমান, অর্থাৎ এর জড়তার ভ্রামক কত? আইজেড, তাহলে আইজেড সমান সমান আইএক্স প্লাস আইওয়াই, এই দুইটার সমষ্টির সমান হবে। এবার আসি আমরা দ্বিতীয় উপপাদ্য। দ্বিতীয় উপপাদ্য হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য কি? যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক ওই অক্ষের সমান্তরাল ও বস্তুর ভর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওই বস্তুর ভর ও ওই দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। তোমরা এই কথাগুলো মনে রাখা একটু কষ্ট হতে পারে, তোমরা এই গাণিতিক এক্সপ্রেশনটা যদি একটু মনে রাখতে চেষ্টা করো তাহলে এই গাণিতিক এক্সপ্রেশন থেকে তোমরা এই কথাগুলো বলতে পারবা। এখানে দেখো যে কোনো অক্ষের সাপেক্ষে আমরা যে কোনো একটা অক্ষ ধরে নিলাম এ এবং বি, যে কোনো একটা অক্ষ, যে কোনো একটি অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক, তাহলে এই এ বি অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক ধরে নিলাম আই, ওই অক্ষের সমান্তরাল, তাহলে এ এবং বি অক্ষের সমান্তরাল আর একটা অক্ষ চিন্তা করলাম সিডি, সমান্তরাল ও বস্তুর ভর কেন্দ্রের মধ্যে দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে, তাহলে এই সিডি অক্ষটা এমনভাবে চিন্তা করব যাতে ভর কেন্দ্র, অর্থাৎ সমস্ত ভর যেখানে পুঞ্জীবিত থাকে বলে আমরা মনে করি সেটা হচ্ছে তার ভর কেন্দ্র, তাহলে এই ভর কেন্দ্র দিয়ে আর একটা অক্ষ চিন্তা করলাম সিডি, যেটা এ বি এর সমান্তরাল, গমনকারী অক্ষের জড়তার ভ্রামক, তাহলে এর জড়তার ভ্রামক হবে কত? এই সিডি এর সাপেক্ষে ধরে নিলাম তার জড়তার ভ্রামক আইজি, এর জড়তার ভ্রামক। ওই বস্তুর ভর ধরে নিলাম এম, বড় হাতের এম, এই পুরো বস্তুটার ভর এম, এবং ওই দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত ধরে নিলাম? এইচ, লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান, তাহলে এইটার দুইটা বস্তুর ভর, এই পুরো বস্তুটার ভর এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফল, এটা হচ্ছে বর্গের গুণফলের সমষ্টির সমান। সমষ্টি মানে আইজি এর সাথে যোগ, অর্থাৎ যে কোনো একটা অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক আই হবে ওই অক্ষের সমান্তরাল এবং বস্তুটার ভর কেন্দ্র দিয়ে কোনো অক্ষ চিন্তা করলে তার জড়তার ভ্রামক যোগ পুরো বস্তুটার ভর এবং ওই দুইটি অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের যোগফলের সমান, তাহলে এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তোমরা এই গাণিতিক এক্সপ্রেশনটা একটু মনে রেখে সেটা থেকে বলতে চেষ্টা করবে, তাহলে তোমরা পেরে যাবে, তোমাদের আর সমস্যা হবে না। দেখো আমরা বাড়ির কাজ দিচ্ছি তোমাদের, তোমরা এই বাড়ির কাজটি করবে, করে বাড়ির কাজটি সমাধান করে তোমরা ছবি তুলে পাঠাবে। বাড়ির কাজ দেখো দেওয়া আছে, 1500 কেজি ভরের একটি ট্রাক 60 কিলোমিটার/আওয়ার বেগে চলতে থাকে, যা থেমে থাকা একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে সংযুক্ত অবস্থায় 50 কিলোমিটার/আওয়ার বেগে চলতে থাকে। স্থির গাড়ির ভর নির্ণয় করে, এখানে যে স্থির যে গাড়িটা আছে সেই স্থির গাড়িটার ভর নির্ণয় করতে হবে, তাই তার ভর কত? থেমে থাকা একটি গাড়ির সাথে, দেখো এখানে থেমে থাকা একটি গাড়ির সাথে ধাক্কা খেলো, এই থেমে থাকা গাড়িটার ভর নির্ণয় করতে হবে, ভর কত? তোমাদের আর একটা বাড়ির কাজ দিচ্ছি, দুটো বাড়ির কাজ থাকবে আজকে। পি কিউ দৃঢ় বস্তুর ভর কেন্দ্র জি, পি আর কিউ একটা বস্তু আছে দৃঢ় বস্তু যার ভর কেন্দ্র হচ্ছে জি, বস্তুটির ভর 10 কেজি, এই দৃঢ় বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 5 মিটার, এর চক্রগতির ব্যাসার্ধ অর্থাৎ কে হচ্ছে 5 মিটার। আমাদের বের করতে হবে যে বি অক্ষটি জি বিন্দুগামী হলে, এই বি অক্ষটা জি বিন্দুগামী হলে, এটা পূর্বেই বলা আছে। পি কিউ বস্তুটির জড়তার ভ্রামক নির্ণয় করে, পি কিউ বস্তুটার জড়তার ভ্রামক কত হবে সেই জড়তার ভ্রামক আমরা নির্ণয় করবো। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা এই দুটো বাড়ির কাজ করে ছবি তুলে আমাদেরকে পাঠাবে। তো তোমাদেরকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।